আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি চলে যাচ্ছি। আমি গত স্পেশাল এপিসোডে সৌমিত্র রয় নামে একটা ছেলের ঘটনা বলেছিলাম, আমার মনে আছে। এবং আমি আপনাকে যাওয়ার সময় বলে গিয়েছিলাম যে সৌমিত্র রয়ের ঘটনাই আমি পরবর্তী যে এপিসোড আছে সেখানে সে বলবো, কারণ ও বইমেলাতে এসেছিল গত শুক্রবার এবং শনিবার, এবং এই সপ্তাহে যে ঘটনাটা আমি বলবো এখন, যে দুটো ঘটনা পর্যায়ক্রমে, তো ওই একটি ঘটনা আমার কাছে একটু বেশ কিছু জায়গা, বেশ কিছু তথ্যের সত্যতা আমার যাচাই বাছাই করার প্রয়োজন ছিল সেটি, এবং আরেকটি ঘটনা দাদার সাথে ঘটেছিল। আমি প্রথমে দাদার সঙ্গে যে ঘটনাটি ঘটেছিল সেটি দিয়ে শুরু করতে চাই। দুটো ঘটনা আসলে খুব বেশি বড় না, তবে আশা করছি লিসেনারদের কাছে দুটো ঘটনাই ভালো লাগবে। আমি প্রথম ঘটনাতে চলে যাচ্ছি। এই সৌমিত্র রয়ের দাদাবাড়ি হচ্ছে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ভেলাবাড়িয়া গ্রামে। তার দাদা এখনও জীবিত আছেন, তার নাম হচ্ছে শ্রীবাস দাস। উনি অনেকদিন আগে থেকেই গ্রামে একজন পরম শ্রদ্ধেয় ব্যক্তি হিসেবে পরিচিত, এবং গ্রামের শুধু ওই গ্রাম না, ভেলাবাড়িয়া গ্রাম না, আশেপাশের প্রায় 10 গ্রামের মানুষ তার সততা, আচার আচরণের কারণে সবাই খুব সম্মান করতো, ভালোবাসতো। এই কারণে গ্রামের বিভিন্ন বিচার সালিশে তাকে ডাকতো। বিচার সালিশের ক্ষেত্রে তিনি দেখা যেতেন যে একদম খুব ন্যায়পরায়ণতার সাথে নিরপেক্ষ বিচার করতেন, যার কারণে সবার কাছেই তার বিচারটা ভালো লাগতো। এই বিচার কাজ করতে করতে দেখা যেত কখনো কখনো তার বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে যেত। তো এমনই এক রাত, সময়টা ছিল, আমাকে যেভাবে বলেছে এক্স্যাক্ট সালটা বলতে পারেনি, তবে আমাদের স্বাধীনতা যুদ্ধের আগের ঘটনা এটি। উনি কোনো একটা গ্রামে বিচার করতে গিয়েছিলেন, কথা ছিল যে সন্ধ্যার মধ্যে ফেরত আসবেন, কিন্তু ওইখানে বিচার করতে করতে আর একটা গ্রাম থেকে, পাশের বাড়ি থেকে ডাক আসে যে ওইখানে আপনাকে যেতে হবে। এটা ওনার পরিকল্পিত ছিল না, উনি সেখানে যান। ওটা বেশ জমি জমা সংক্রান্ত একটা জটিল ব্যাপার ছিল, তো ওই কাজ করতে করতে দেরি হয়ে যায়, শেষ করতে করতে রাত প্রায় 11টা, 11:30 হয়ে যায়। আর ওই সময়টাতে গ্রামে তো বুঝতেই পারছেন, রাত 11:30 বা 11টা অনেক রাত। উনি ফিরছিলেন, যেহেতু ওনার রাত হয়ে গিয়েছিল, উনি স্বাভাবিক যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ফিরতে ওনার অনেক দেরি হবে, এই জন্য ওনার শর্টকাট একটা রাস্তা ছিল, ওইখানে একটা শ্মশান ছিল, শ্মশান সংলগ্ন একটা রাস্তা ছিল। উনি ওই দিক দিয়ে চিন্তা করেন, ওই দিক দিয়ে যাই, যেহেতু রাত্রেবেলা উনি হরহামেশা আসা যাওয়া করতেন, টুকটাক ভয়ের ঘটনা ওনার কাছে একদম ডাল ভাতের মতো হয়ে গিয়েছিল। উনি আসছেন ওই শ্মশানের ওই দিক দিয়ে। শ্মশানের কাছাকাছি যখন চলে এসেছেন, হঠাৎ করে উনি দেখতে পান দূরে, মোটামুটি 30-40 হাত দূরে, বেশ লম্বা, 10-12 ফুট লম্বা একটি মানুষ হেঁটে আসছে। জ্যোৎস্না রাত ছিল, তিনি স্পষ্টই দেখতে পাচ্ছিলেন তার পরনে ছিল একটি ধুতি, সাদা ধুতি পরা ছিল, এবং চুলগুলো অনেক বড়, দাড়িও আছে, বোঝাই যাচ্ছিল তার চুলে জট পাকানো, দাড়িতেও জট লেগে গেছে, কিন্তু চেহারা সুরত স্বাভাবিক মানুষের মতো। ওটা যখন আস্তে আস্তে কাছে আসে, তখন উনি দেখতে পান যে ওই লোকটি যে হেঁটে আসছিল, উনি হেঁটে আসছেন এটা ঠিক আছে, কিন্তু তার পা মাটি থেকে 2 হাত উপরে। উনি তো বুঝতে পারেন যে ইনি মানুষ নন, স্বাভাবিকভাবে উনি বুঝতে পারেন। আর ওই অবয়বটিও হয়তো বা আশা করেনি যে কেউ তাকে দেখে ফেলবে। তো ওই অবয়বটি যখন টের পেয়েছে যে এই শ্রীবাস দাস দাদু তাকে দেখে ফেলেছে, সে খুব রেগে যায়, এবং হঠাৎ করে তার যে স্বাভাবিক যে চোখ, মানুষের মতো চোখ ছিল, এই চোখ দুটি ধপ করে জ্বলে ওঠে, যেভাবে লাইট জ্বলে ওঠে এবং গোল আকৃতি হয়ে যায়। তখন লাইটের মতো 2 চোখ জ্বলে ওঠে, মনে হচ্ছে তার দিকে টর্চ লাইট মেরেছে, চোখের আলো এসে তার গায়ে পড়ে। ওই অবস্থায় শ্রীবাস দাদু কি করবেন উপায়ন্তর বুঝতে না পেরে উনি খুব বিনয়ের সাথে বলেন, গুরুজি নমস্কার। যখন উনি বলেছেন গুরুজি নমস্কার, তখন এইটা বলার সাথে সাথে ওই যে অবয়বটি, তার চোখের ওই যে ধপ করে ঠিক লাইট যেভাবে নিভে যায় ওইভাবে নিভে যায়, স্বাভাবিক চোখ হয়ে যায়, এবং সে কিন্তু নমস্কারের উত্তর দেয় না। সে আবার ঘাড় ঘুরিয়ে যে পথ দিয়ে আসলে সে পথ দিয়ে চলে যায়, কোনো উত্তরে দেয় না, কিচ্ছু না, চলে যায়। ঘটনা কিন্তু এই পর্যন্তই আপাতত। উনি ভয় পেয়েছিলেন, কিন্তু বাড়িতে গিয়ে কাউকে বলেননি, কারণ দেখা গেল ওনার মতো এক সম্মানী ব্যক্তি রাতেবেলা ভয় পেয়েছেন, এই কথা যদি চারদিকে চাউর হয়ে যায়, লোকজন এটা নিয়ে হাসাহাসি করতে পারে, এটা ওনার গ্রহণযোগ্যতা কমে যেতে পারে, এই জন্য উনি বাড়ির লোকদেরকেও এটা বলেননি, ওটা ওভাবেই আছে। এই ঘটনার মোটামুটি মাসখানেক পর ঘটে আরও একটি ভয়ঙ্কর ঘটনা, এই ঘটনার মূল যে জায়গাটা, সেটা হলো উনি ওই ঠিক একই রকমভাবে কোনো একটা জায়গা থেকে বিচার সালিশ করে ফিরছিলেন। ওই দিনও বেশ রাত হয়ে যায়।
তবে এত রাত হয়নি যেটা ওই আগের বার হয়েছিল আর কি, মোটামুটি 8টা সাড়ে 8টা বাজে। তো উনি চিন্তা করেছেন যে মানে এবার আর মেইন রাস্তাতে না গিয়ে মাঠের ভিতর দিয়ে যাই। কিছু কিছু জায়গায় ধান লাগানো হয়েছে, কিছু কিছু জায়গায় ধান কাটা হয়েছে, তো এরকম পায়ে হাঁটা রাস্তা, মেঠো পথ, দুপাশে ক্ষেত রয়েছে। তো উনি যখন বাড়ি থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার দূরে আছেন, ওই হাঁটতে হাঁটতে এমন একটা জায়গায় আসেন, ওখানকার ফসলের মাঠ ফসল কেটে ফেলা হয়েছে, ওইখানে এমনি মাঠের মতো হয়ে আছে আর কি। তো যখনই ওই জায়গাটাতে এসেছেন, উনি দেখতে পাচ্ছেন একটু দূরে দূরে ধপধপ করে মাটির প্রদীপ জ্বলে উঠেছে। উনি চিন্তা করেন এত রাত্রে এখানে মাটির প্রদীপ জ্বললো কিভাবে। এবং মাটির প্রদীপ জ্বললে কিন্তু বোঝা যায় ভাইয়া, প্রদীপের নিচে তো আশেপাশে একটু আলো থাকে, বোঝা যাচ্ছে এটা মাটির প্রদীপ। আর ওই সময় গ্রামে তো মাটির প্রদীপ ছাড়া অন্য কিছু ছিল না। তো উনি এটি দেখে ভয় পান। উনি চিন্তা করেন যে নিশ্চয়ই ওনার সাথে প্যারানরমাল কিছু হতে যাচ্ছে। তো উনি দ্রুত হেঁটে ওই মাটির প্রদীপগুলো অতিক্রম করার চেষ্টা করেন। তো উনি দেখতে পান শুধু ওই 5-7টা মাটির প্রদীপ না, আশপাশ থেকে উড়ে উড়ে বেশ কিছু মাটির প্রদীপ আবার চারদিক থেকে আসছে, এসে ওনার পেছন দিকে লেগে যায়। তো উনি খেয়াল করছে, উনি হাঁটলে ওই মাটির প্রদীপগুলো ভেসে ভেসে ওনার সাথে সাথে আগাতে থাকে। উনি থেমে গেলে ওগুলোও থেমে যায়। তো উনি একটা পর্যায়ে দৌড় দেওয়া শুরু করেন। তো তখন দেখেন যে ওই মাটির প্রদীপগুলো তার সাথে একই গতিতে আগাচ্ছে। তখন উনি আবার থেমে যান, কিন্তু এবার মাটির প্রদীপগুলো কিন্তু থামে না। মাটির প্রদীপগুলো এগিয়ে এসে ওনাকে সার্কেল আকারে ঘিরে ফেলে, মানে বৃত্তাকারে ঘিরে ফেলে, মানে উনি মাঝখানে আর চারদিকে ওই মাটির প্রদীপগুলো রয়েছে। তো উনি হাঁটেন, ওই বৃত্তাকার ওই প্রদীপগুলো আস্তে আস্তে এগোতে থাকে। তো উনি চিন্তা করছেন যে সর্বনাশ, আজকে তো আমি শেষ। উনি যে তন্ত্রমন্ত্র জানতেন, পড়ছেন, কিন্তু ভয়ানক ঘটনা যেটি ঘটতে থাকে সেটা হলো ওই যে চারদিকের মাটির প্রদীপগুলো আস্তে আস্তে ওনার দিকে ক্লোজ হতে শুরু করে। আর যত ক্লোজ হতে শুরু করে ওনার শরীরে প্রচন্ড চাপ অনুভূত হচ্ছে। যত ক্লোজ হচ্ছে মনে হচ্ছে চারদিক থেকে প্রচন্ড চাপ দিচ্ছে কেউ। উনি চিন্তা করেন যে উনি আর চাপ নিতে পারছিলেন না। একটা পর্যায়ে উনি বুঝতে পারেন এই প্রদীপ একটা সময় যখন আমার কাছে চলে আসবে, আমার মৃত্যু অবধারিত। যখন উনি চিন্তা করেন যে আজ আমি শেষ, একদম আর কোনো উপায় নাই, হঠাৎ করে উনি আর শরীরে চাপ কমতে থাকে এবং উনি দেখতে থাকেন এই প্রদীপগুলো আস্তে আস্তে ওনার থেকে দূরে সরে চলে যাচ্ছে। এবং দূরে সরে যেতে যেতে একটা সময় এমন অবস্থা হয়, শা করে মনে হয় ওরা কোন দিকে উড়ে চলে গেল। উনি বুঝতে পারলেন না কি ব্যাপার, কি হলো, হঠাৎ এমন কি ঘটনা ঘটলো, এই জিনিসগুলো এত দ্রুত চলে গেল। উনি হঠাৎ করে খচমচ আওয়াজের মতো কিছু একটা শুনতে পান। উনি সাইডে তাকিয়ে দেখেন ওই যে শ্মশানে একজন জিনকে দেখেছিলেন, ধুতি পরা, যাকে উনি বলেছিলেন গুরুজি নমস্কার, ওই অবয়বটি এগিয়ে আসছে। ওই অবয়বটি এগিয়ে আসে, তার দিকে একটু তাকায়, কোনো কথা বলে না, আবার পাশ দিয়ে চলে যায়। তো উনি বুঝতে পারেন যে এই অবয়বটির কারণেই হয়তোবা এই অন্য যে জিনগুলো ছিল তাকে ক্ষতি করার জন্য এসেছিল, তারা হয়তো পালিয়ে গেছে, কিন্তু তার সাথে তো কোনো কথা হয়নি, এজন্য বুঝতে পারছে না। পরবর্তীতে উনি আরেকজন কবিরাজের কাছে যান এবং পুরো ঘটনা খুলে বলেন যে আসলে ঘটনাটা কি ছিল। তখন ওই কবিরাজ বলেন যে এই শ্মশানের কাছে একজন সন্ন্যাসী জিন আছে, তার কোনো পরিবার পরিজন নাই, মানে সে সাধনা করে এবং কোনো মানুষকে সে কখনো ক্ষতি করেছে, ইচ্ছাকৃতভাবে ভয় দেখিয়েছে এমন নজির পাওয়া যায় না। তুমি যেহেতু ওই দিন হঠাৎ করে তাকে দেখে ফেলেছিলে, সে খুব ক্ষিপ্ত হয়েছিল যে তাকে দেখে ফেললো, কিন্তু তুমি ওই যে বলেছিল যে গুরুজি নমস্কার, এই কারণে সে আসলে তোমাকে কিছু বলেনি, সোজা চলে গিয়েছে, আর তোমার প্রতি একটা সিম্প্যাথি কাজ করেছিল। কিন্তু ওই রাত্রে যেদিন তুমি বিপদে পড়েছিলে, ওই দিন সত্যি সত্যি কিছু পিশাচ শ্রেণীর জিনের নজর তোমার দিকে পড়ে যায়। আর ওই বিষয়টি ওই সন্ন্যাসী জিন সে বুঝতে পেরেছিল, এই জন্য তোমাকে বাঁচানোর জন্য এগিয়ে এসেছে এবং তাকে দেখেই মূলত ওই পিশাচ জিনগুলো ভয়ে দৌড়ে চলে যায়। কারণ ওই সন্ন্যাসী জিন অনেক শক্তিশালী জিন ছিল, ওকে দেখেই নর্মাল পিশাচ জিনরা খুব ভয় পেত, মানে সে ভালো জিন ছিল আর কি। তো কিন্তু হিন্দু ধর্মাবলম্বী জিন ছিল। আর ওই জিনটি নাকি এখনো আছে
কিন্তু এখন আর সচরাচর মানুষের সামনে দেখা দেয় না। আর শ্রীবাস দাস দাদু যিনি, উনি এখনও জীবিত আছেন, শতবর্ষী একজন বৃদ্ধ। তবে উনি এখন আর ভেলাবাড়িয়া গ্রামে থাকেন না। সৌমিত্র রায় জানিয়েছে যে উনি বেশি বয়স হয়ে গিয়েছে, তো এই জন্য আত্মীয় স্বজনের কাছে চলে গিয়েছেন, উনি এখন আর এই গ্রামে থাকেন না। তো ভাইয়া এটি ছিল ঘটনা। তবে একটি বিষয়, সেটা আমি পরে সৌমিত্র রায়ের সাথে আলোচনা করলাম, সেটি হচ্ছে যে এই যে ভাইয়া, যে আসলে মানুষের মানে সম্ভাষণ বা বিনয়ের সাথে কাউকে ডাকা, ওই জিনকে উনি প্রথমে তো মানুষই ভেবেছিলেন, বা ভয়ের কারণেই হোক বলেছেন গুরুজি নমস্কার। এই যে মানুষের প্রতি মানুষের যে একটা সম্ভাষণ বা ভালোবাসার ডাক, এটার কারণেও কিন্তু অনেক সময় একটা আত্মার বন্ধন সৃষ্টি হয়ে যায়, যেটি কিন্তু ওই ভয়ানক ওই জিনটির মনেও একটি দয়ার উদ্রেক করেছিল। তো এই ঘটনা থেকে আমি মোটামুটি এটাই একটা শিক্ষা পেয়েছি আর কি। এটাই ছিল ভাইয়া ফার্স্ট।